কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে লতিরাজ কচুর আবাদ। কচু বাংলাদেশের একটি পরিচিত ফসল। প্রচুর মুখী, পাশাপাশি এর লতিও খুবই জনপ্রিয় সবজি। দেশের অনেক এলাকায় লতি উৎপাদনের জন্য লতিরাজ কচু আবাদ করা হয়ে থাকে। প্রচুর লতি উৎপাদন শেষে কচু সংগ্রহ করা যায়। লতিরাজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত পানি কচু জাত। এটি বাড়ি পানি কচু এক নামেও পরিচিত। এ জাতের কাণ্ড অপেক্ষা লতির প্রাধান্য বেশি। জীবনকাল 180 থেকে 270 দিন। রোপণের 2 মাস থেকে 7 মাস পর্যন্ত লতি হয়ে থাকে। লতি সমভাবে সিদ্ধ হয়। কচুতে প্রচুর পরিমাণ শ্বেতসার, লৌহ, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। দীর্ঘকাল ধরে কচু ভেষজ হিসেবেও ব্যবহার হয়ে আসছে। ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলার সাঁখুয়া ইউনিয়নের নয়াপাড়া ব্লকের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল খালেক 60% জমিতে লতিরাজ কচুর আবাদ করেছেন। তার জায়গাটি মূলত একটি মাছ চাষের পুকুর। বর্ষা মৌসুমে এখানে 5 মাস মাছ চাষ করেন। তারপর বর্ষা শেষে কার্তিক মাসে কচু চারা রোপণ করেন। খেতে বাঁশের খুঁটি দিয়ে পার্চিং করেছেন যাতে পাখি বসে পোকা মাকড় খেতে পারে। আবহমান কাল থেকে আমাদের দেশের মানুষ খাবারের সাথে বিভিন্ন রকমের সবজি খেয়ে থাকেন। আমরা জানি যে কচু আমাদের একটি পুষ্টিদায়ক খাবার, কিন্তু কচুর লতিও আমাদের খাবার হিসেবে এখন পরিগণিত হচ্ছে। এবং লতিরাজ কচু একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা কিন্তু কচুর নিচে যে লতিগুলা হয় সেইটা আমাদের কৃষক ভাইরা উঠিয়ে বাজারে বিক্রি করছেন এবং এটা কিন্তু খুবই সুস্বাদু এই কচুর লতি। আমরা এখন জানবো ওনারা কিভাবে এই লতিরাজ কচু চাষ করছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আপনার নামটা কি ভাই? আমার নাম আব্দুল খালেক। খালেক ভাই, লতিরাজ কচু তো দেখলাম ভালোই হয়েছে এবং গাছগুলো অনেক সুন্দর, সতেজ। তো একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই লতিরাজ কচুটা চাষ কিভাবে আরম্ভ করলেন এবং এই চাষ পদ্ধতিটা যদি একটু বলেন। লতিরা যাবে করলাম, এটা 4-5 বছর মাছ করি পানির বর্ষা সিজনে মাছ করি। আচ্ছা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে পানি এটা মাছ করি। আচ্ছা, পরে আবার পানি শুকায় গেলে একটু কাদা হয়, কাদা হইলে পরে এটা ফের আমরা কচু চাষ করি। কচু চাষ করি যাই এই 5-6 মাসে কচু বেচাকেনি করি বা লতি টুতি সব কিছু বেচাকেনি করলে মোটামুটি কিছুটা ইনভেস্ট করি। আচ্ছা, যখন এখানে মাছ কয় মাস ধরে চাষ হয়? মাছ চাষটা কয় মাস? মাছ ধরুন যে 4-5 মাসের মতো, 5 মাসের মতো আর কি পানির তলে এটা আমরা রাখি মাছ টাছ করি। করার পরে আর কি 5 মাস গেলে পরে তো ফের পানি ছেড়ে দিই। ছেড়ে দেয় তোর কাদাটা যেসব জবে তো হরিয়া ফের এটা বাদ দিয়ে কচু লাগাই। আচ্ছা, এমনি চাষ দেওয়া লাগে কি কচু লাগাই? এটা শ্বাস লাগে না, যদি কাদা থাকে তো শ্বাস লাগে না, আর যদি কাদা না থাকে তে শ্বাস লাগে। আচ্ছা, কোন সার মাটি দেওয়া লাগে না? এটা বাদ দিয়ে ফের সার মাটি বেশি একটা আমি দিছি না, কেলিয়া বেতো বাড়ি ফের দুটো ফেঁকাছি। তো তবু এখন হালকা পাতলা কিছু দিন লাগবো। কেলে ওটা অনেক সময় আছে যে কচু টাইটে হারলে তখন কিছু ফের দিন লাগবো। এই যে এখন এই যাবত এখন সার দিছি না, এই হালকা কিছু দিন লাগবে, কয়দিন পরে আর কি কিছু দিন লাগবে। বিক্রি কি আরম্ভ হয়েছে? হ্যাঁ, বিক্রি করতেছি। কয় মাস ধরে বিক্রি করছেন? কয় মাসটা বিক্রি
বাঁশকারি ধরে বেচতেছি। আপনাদের এখানে তো একটা উপজেলা কৃষি অফিস আছে নাকি? আছে। সেই কৃষি অফিসের যারা ওনারা যারা আছেন তারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ, তারা যোগাযোগ করে আমাদের সাথে, যোগাযোগ করে। ওনারা কি পরামর্শ দেন? হ্যাঁ, পরামর্শ দেয় আমাদের কিভাবে কি করতে হয় এটা? কিভাবে কি করু লাগবো, না করু লাগবো, এইগুলোর কিছু আগর ডেভ করার আমরা যেগুলো না বুঝি তারা আগর এটা শিখাই দেয়। আচ্ছা, এগুলো নিয়ে কি এই পরামর্শ নিয়ে আপনাদের কি মানে কোনো কাজে লাগে ওনাদের? না, ইনশাল্লাহ কাজে লাগে। এবার তিনি 40% জমিতে চাষ করেছেন এবং অনেক বেশি লাভের চিন্তা করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা কচু চাষ সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকেন। কচু আবাদ কিভাবে করতে হবে এবং কিভাবে লাভবান হওয়া যাবে এ বিষয়ে পরামর্শ দেন। এই লতিরাজের শুরু হয়েছিল মূলত কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে 1988 সালে। তারই ধারাবাহিকতায় আমাদের এই অঞ্চলেও এই চাষাবাদ ছড়িয়ে পড়ে। এর জন্য আমাদের কৃষি সম্প্রসারণের সাথে জড়িত স্যাররা এবং আমাদের মাঠ পর্যায়ে যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পর্যায়ে চলে এসেছে। এই সিজনে 40 হেক্টরের মতো জমিতে আমার এই লতিরাজ কচু আবাদ হয়েছে। ক্ষেত্র বিশেষে এটা আরও 10 থেকে 15 হেক্টর আবাদ বৃদ্ধি পায়। লতিরাজ কচু এইখানে আমাদের যে জমির মাপ, এই শাখা ইউনিয়নের জমি হচ্ছে 6.5% 1 কাঠা। এই 1 কাঠা জমিতে আমরা যে পরিমাণের চারা আমাদের প্রয়োজন হয় 600 থেকে 700 পরিমাণের চারা আমাদের প্রয়োজন হয় 1 কাঠা জমি চাষাবাদ করতে। আপনারা আরও জানেন যে লতিরাজ কচুর যে লতিটা আছে এটাই কিন্তু মেইন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা আঁশযুক্ত খাবার। এই লতিরাজ কচুতে কিন্তু ভিটামিন এ, সি এবং আয়রন, আরও অনেক ধরনের ক্যালসিয়াম, আরও অন্যান্য উপাদান বিদ্যমান থাকায় এটা কিন্তু অনেক উপকারী একটা সবজি হিসেবে পরিগণিত হচ্ছে সবার কাছে। এবং এটার একটা অনেক বিশেষত্ব গুণ হচ্ছে যে নর্মালি আমরা বাজারে দেখতে পারি যে সমস্ত সবজিগুলো আমরা গতানুগতিক যে সবজিগুলো দেখি ওখানে কিন্তু কীটনাশক ব্যবহার করা হয় এবং সরাসরি সবজির উপরে কীটনাশকটা প্রয়োগ হয়। যেমন আমি যদি করলাতে যদি স্প্রে করি, লাউয়ে স্প্রে করি বা অন্যান্য সবজিতে যদি স্প্রে করা হয় দেখা যায় সরাসরি সেটা সবজিতে যে অ্যাটাক করতেছে। কিন্তু লতিরাজের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নাই, কারণ লতিরাজে সরাসরি কোনো কীটনাশক দেওয়া হয় না। সেটার কারণে আমরা যারা নিরাপদ খাদ্য খুঁজি মনে করতে পারি এটা একটা ভালো একটা অপশন হতে পারে যে লতিরাজের সাথে সরাসরি কীটনাশকের কোনো প্রয়োগ হয় না। লতিরাজ কচু আবাদের ক্ষেত্রে যে কয়টা মেজর সমস্যা হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে ছত্রাকনাশকের আক্রমণ হয়, কন্দ পচা ছত্রাকনাশক এগুলো হয়। এগুলোতে যে নর্মাল যে ছত্রাকনাশক আছে এগুলো প্রয়োগ করলে নিরাময় পাওয়া যায়। তাছাড়া পাতার উপরে এক ধরনের পোকা হয়। এটা আমরা কৃষকদেরকে বলি যে আপনারা সচরাচর যখন জমিতে নামার পরে হাত দিয়ে এগুলো মেরে ফেলার চেষ্টা করবেন, যেন ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করা না হয়। পলি দোআঁশ মাটি লতিরাজ কচু চাষের জন্য উপযোগী। জমিতে সব সময় যেন কিছু পানি থাকে সে ব্যবস্থা রাখতে হয়। অবশ্য পানির উচ্চতা 8 থেকে 10 সেন্টিমিটারের বেশি হলে সরিয়ে ফেলতে হয়। আগাম ফসলের জন্য কার্তিক ও নাভি ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ মাসে এবং বাণিজ্যিক চাষের জন্য অগ্রহায়ণ পৌষ মাসে চারা লাগানো উত্তম। সারি থেকে সারি 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ 45 সেন্টিমিটার রেখে লাগাতে হয়। এলাকা ভেদে সারের মাত্রা ভিন্ন হয়। এলাকার জন্য অনুমোদিত মাত্রায় গোবর, টিএসপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বরিক অ্যাসিড ও অর্ধেক এমওপি সার জমি তৈরির সময় শেষ চাষের আগে প্রয়োগ করতে হয়। চারা রোপণের 1.5 থেকে 2 মাসের মধ্যে বাকি অর্ধেক এমওপি এবং 1/6 ইউরিয়া সার ছিটিয়ে দিতে হয়। বাকি ইউরিয়া 5 ভাগে ভাগ করে 15 দিন পর পর ছিটাতে হয়। শাখোয়া ইউনিয়নে আমাদের 30 থেকে 40 হেক্টর জমিতে আমাদের লতি কচু চাষ হয় এবং হচ্ছে এখানে মানে সাধারণত বিঘা প্রতি আমরা লতি কচু 2 থেকে 3 টন হচ্ছে পেয়ে থাকি এবং
কাঠ কচু যেটা আছে সেটা 8 থেকে 10 টন আমরা প্রতি বিঘাতে পেয়ে থাকি। সাধারণত লতি কচু উৎপাদনের জন্য কন্দ রোপণ করা হয়ে থাকে। লতি কচুর জমিতে সাধারণত প্রতি বিঘাতে জমি যখন প্রস্তুত করা হয়ে থাকে তখন আমরা 1.5 থেকে 2 টন গোবর সার ব্যবহার করে থাকি এবং হচ্ছে টিএসপি 20 কেজি, এমওপি 24 কেজি ব্যবহার করা হয়ে থাকে। এখন লতিরাজ কচুর সাধারণত পোকামাকড়ের উপদ্রব নাই বললেই চলে। যেটা করতে হয়, যদি হচ্ছে জমিটা শুকিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেচের জন্য আমরা 15 থেকে 20 দিন অন্তর আমরা সেচ দিয়ে থাকি। সাধারণত লতিরাজ কচুতে জমিতে পানি জমেও থাকে, তারপরেও কচুতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। দেশের বাজারে কচুর লতি এবং কচুর যথেষ্ট চাহিদা রয়েছে। হিমায়িত কচু লতি স্বল্প পরিসরে হলেও বিদেশে রপ্তানি হচ্ছে। এ ফসল চাষ সম্প্রসারণে সফল হলে পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন এবং বৈদেশিক মুদ্রা অর্জন দুইই সফল হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি,